আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটে নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে সৌজন্যে দিয়ে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। আপনারা জানেন যে আমাদের এই আয়োজনে আমরা প্রতিদিনই বিশেষ করে যেই সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘটনাটি রয়েছে সেই বিষয়গুলো একটু আপনাদের সঙ্গে আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আরও যে বিষয়গুলো রয়েছে তাও একটু আমরা আলোচনা করার চেষ্টা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি। আমাদের সঙ্গে এই আয়োজনে বিভিন্ন যারা বিশেষজ্ঞ রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে তারা একটু আমাদের সঙ্গে যুক্ত হন দেশ এবং দেশের বাইরে থেকে, এবং আমরা তাদের মাধ্যমে একটু জানার চেষ্টা করি বিভিন্ন বিষয়ের আরও বিশ্লেষণ। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু জানাতে চাই যে এই করোনার সংক্রমণ আমাদের দেশে গত ফেব্রুয়ারিতে শুরু হওয়ার পর থেকেই আমরা এই আয়োজনেও বিশেষ করে যেহেতু এখনও করোনার সংক্রমণ আমরা যদি দেখি যে আমাদের দেশে বাড়ছে এই শীতকালে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু একটু আলোচনা করার চেষ্টা করব আজকে। এবং সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা আমাদের আজকের এই আয়োজনে থাকবে সেটি হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল যুক্তরাজ্য তারা যে ঘোষণাটি দিয়েছে সেটি হচ্ছে যে বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার এবং জার্মান ভিত্তিক যে ওষুধ কোম্পানি বায়োএনটেক তাদের যে উদ্ভাবিত যে করোনা ভাইরাসের যে টিকা তা কিন্তু তারা গণহারে দেবার যে সিদ্ধান্ত নিয়েছে আগামী সপ্তাহ থেকে। তো এই বিষয়টিকে আমরা একটু জানতে চাই যে তাদের আসলে যুক্তরাজ্যে এই টিকা দেওয়াটাকে সামনে রেখে তাদের প্রস্তুতি কেমন, এবং এর সঙ্গে আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আমাদের দেশে যখন এই টিকা আসবে তখন আসলে কিভাবে দেয়া হবে। সার্বিকভাবে এই বিষয়গুলো আলোচনা করার জন্য আমাদের এই আয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন অতিথি আসলে যুক্ত হবেন। আপনাদেরকে প্রথমেই একটু জানাতে চাই যে ঠিক এই মুহূর্তে worldometers.info অনুসারে সারা বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 6,91,98,164 জন এবং মৃত্যু 15,05,972 জন। এবং বাংলাদেশে আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে করোনায় আক্রান্ত সংখ্যা যেভাবে বাড়ছে মৃতের সংখ্যাও কিন্তু বাড়ছে। বিশেষ করে গত 24 ঘন্টায় আমরা যেমনটা দেখলাম যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নতুন করে আরও 35 জন এবং নতুন করে আরও আক্রান্ত হয়েছেন 2,316 জন। এর মধ্যে একটি সুখবর যে অ্যান্টিজেন টেস্ট সেটি কিন্তু আমাদের দেশে নেবার যে ঘোষণা আরও আগে দেয়া হলেও এখন কিন্তু খুব তাড়াতাড়ি যে খবর সেটি হচ্ছে যে অল্প কয়েকদিনের মধ্যেই বলা যায় দু একদিনের মধ্যেই অ্যান্টিজেন টেস্ট কিন্তু শুরু হতে পারে। এবং প্রাথমিকভাবে আমরা যেমনটা দেখছি বা জানা গেছে যে ঢাকার বাইরের শহরগুলোতে এই অ্যান্টিজেন টেস্ট করা হবে এবং এর ফলে কিন্তু খুব দ্রুত শনাক্ত হবে যে করোনার রোগী কেউ শনাক্ত হয়েছেন কিনা। আমরা আমাদের আলোচনা শুরু করতে চাই ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের গাইনি ও অপস বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আসমা রুবারাজ রশিদ। ডাক্তার আসমা রুবারাজ রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একটা বিষয় একটু জানতে চাই যে আসলে ঠিক এই মুহূর্তে আমরা তো দেখছি যে গত কয়েকদিন ধরে করোনায় আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে আমাদের দেশে করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়ছে। সার্বিকভাবে যদি খুব সংক্ষেপে একটু আমাদেরকে জানাতেন যে একজন চিকিৎসক হিসেবে ঠিক এই মুহূর্তে দেশের করোনা পরিস্থিতি কেমন বুঝতে পারছেন? আপনারা তো বলেই দিলেন আমার আগে যে এই মুহূর্তে আমরা দেখছি যে সেকেন্ড ওয়েভের আমরা আশা করছি, যে আশঙ্কা করছি সেকেন্ড ওয়েভ আসার। বাড়ছে, অবশ্যই বাড়ছে। আমাদের প্রতিদিনকার রেকর্ডই সেটা বলছে। তো সামনে শীতকাল আসছে, আমরা আশঙ্কা করছি যে হয়তো আরো বাড়তে পারে। সুতরাং এখন আমাদেরকে আগে আমরা যতটুকু সচেতন ছিলাম তার থেকে আরো বেশি সচেতনতা আমাদের জন্য প্রয়োজন। বিশেষ করে যে সরকার নির্ধারিত যে স্বাস্থ্যবিধিগুলা আছে ওগুলো অবশ্যই আমাদের মেনে চলা দরকার। ধন্যবাদ। আরেকটা বিষয় একটু জানতে চাই ডাক্তার আসমা রুবারাজ রশিদ, সেটি হচ্ছে যে আপনি যেহেতু গাইনি ও অপস বিভাগে রয়েছেন, এই করোনা কালে কেমন সংখ্যক গর্ভবতী নারী বা এর সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের সে সমস্ত রোগীদের ভিড় কেমন দেখছেন হাসপাতালে? রোগীদের ভিড় আছে, বাট যেটা আমি বলতে চাই যে কিছু একটা আমাদের গর্ভবতী মায়েরা ইতিমধ্যে সচেতন হয়ে গেছেন যে আমাদের ওজিএসবি যে সংগঠন ওখান থেকে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে গর্ভবতী মায়েদের জন্য
যে গর্ভকালীন সময়ে আমরা গর্ভবতী মাদেরকে বলছি যে যতটা সম্ভব বাসায় থাকার জন্য, যে কোনো ধরনের লোক সমাগম হয় সমাবেশ ওগুলো এড়িয়ে চলতে, অথবা যাদের হাঁচি ঠান্ডা কাশি তার পরিবারের মানুষও যদি থাকে তাদের থেকে একটু আলাদা থাকার জন্য। সেই কারণে যতটুকু আশঙ্কা করা গিয়েছিল যে গর্ভবতী মায়েরা যেভাবে এফেক্টেড হবে করোনা দিয়ে, সেই সেই আশঙ্কা ঠিক না, মানে আমাদের আশঙ্কাটা থেকে আমরা একটু কমই পেয়েছি গর্ভবতী মায়েদেরকে। আচ্ছা, করোনা থেকে সুরক্ষার জন্য আমাদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো উচিত। এক্ষেত্রে ভিটামিন ডি কতটুকু কার্যকরী? অ্যাকচুয়ালি ভিটামিন ডি এখন বর্তমান করোনাকালীন সময়ে একটা বহুল আলোচিত ও কার্যকরী ভিটামিন। ভিটামিন ডি আমাদের শরীরে ইমিউনোমডুলেটর হিসাবে কাজ করে। দ্যাট মিনস আমার বডির ইমিউন রেসপন্সটা বাড়ায়, মানে আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাটা বাড়ায়। এবং আচ্ছা, গবেষণাতে দেখা গিয়েছে যে যে সমস্ত মানুষের শরীরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি নেই তাদের করোনা হওয়ার ঝুঁকিটা অনেক কমে যায়। ইভেন যদি তাদের করোনা হয়ও, সেই ক্ষেত্রে তাদের রোগের যে তীব্রতাটা সেটাও অনেক কম থাকে। এমনকি এটাও দেখা গেছে যে যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে কারো, সে যখন করোনা আক্রান্ত হয় তখন তার রেসপিরেটরি ফেইলিয়ারের রেটের ঝুঁকিটা অনেক বেশি থাকে। আচ্ছা, এক্ষেত্রে গর্ভবতী মহিলারা কি ভিটামিন ডি খেতে পারবে? অবশ্যই পারবে। আমাদের WHO একটা রিকমেন্ডেশন আছে, করোনা ছাড়া যে কোনো সময় গর্ভবতী মহিলারা থ্রু আউট দ্য প্রেগনেন্সি তার একটা সুস্থ গর্ভাবস্থা এবং গর্ভ পরবর্তী পোস্টন্যাটাল পিরিয়ড যাতে ভালো থাকে, এই জন্য মা এবং বাচ্চা দুজনের সুস্থ থাকার জন্য তাদেরকে ভিটামিন ডি খেতে হবে থ্রু আউট দ্য প্রেগনেন্সি। আচ্ছা, একেবারে শেষ পর্যায়ে আছি, ডাক্তার আসমা রুমানাত রশিদ। ঠিক এই মুহূর্তে গর্ভবতী আমাদের যারা মায়েরা রয়েছেন তাদের জন্য আপনার কি পরামর্শ? তাদের জন্য আমার প্রথমে বলেছি, আমার পরামর্শ হচ্ছে যারা গর্ভবতী এখন যতটুকু সম্ভব আপনারা বাসায় থাকবেন। লোক সমাবেশ বা লোক সমাগম হয় যেখানে, সেখানে জায়গাগুলো এড়িয়ে চলবেন। যদি একান্ত বাধ্য হয়ে বাইরে যেতেই হয়, বাইরে থেকে এসে কাপড় চোপড় বদলিয়ে ফেলবেন, হাত সাবান দিয়ে ধুবেন এবং মাস্ক অবশ্যই 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 মাস্ক পরবেন। এবং যাদের ঠান্ডা লেগেছে বা কারো যদি আপনার পরিবারের মানুষ হয় জ্বর ঠান্ডা কাশি যদি কারো থাকে, তার থেকে যতটুকু সম্ভব দূরে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আসমা রুমানাত রশিদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। ওকে, আপনাকেও ধন্যবাদ। আজকে আয়োজনের শুরুতেই যেমনটা আপনাদেরকে জানিয়েছি, আজকে কিন্তু আমরা মূলত কথা বলতে চাই বিশেষ করে গতকালের সবচেয়ে উল্লেখযোগ্য একটি খবর এই করোনাকালে, সেটি হচ্ছে যে আগামী সপ্তাহে যুক্তরাজ্যে গণহারে অর্থাৎ সবার জন্য যে করোনা যেই টিকা সেটি কিন্তু দেয়া শুরু হবে, যে যেমনটি ঘোষণা করা হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান কোম্পানি বায়োএনটেকের যেই উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকাই কিন্তু দেয়া হবে। এই বিষয়টি নিয়ে আমরা ঠিক এই মুহূর্তে আলোচনা করতে চাই, বিস্তারিতভাবে একটু জানতে চাই। আমাদের এই বিষয়ে আলোচনা করার জন্য ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে যুক্তরাজ্য থেকে ন্যাশনাল হেলথ সার্ভিসের যুক্তরাজ্যের ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগের ক্লিনিক্যাল লিড চিকিৎসক ডাক্তার আব্দুল্লাহ জাকারিয়া। ডাক্তার আব্দুল্লাহ জাকারিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতা মণ্ডলীকেও। জি, একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আগামীকাল দুঃখিত আগামী সপ্তাহ থেকে এই যে যেই টিকা দেয়া শুরু হবে যুক্তরাজ্যে, সার্বিকভাবে কেমন প্রস্তুতি নেওয়া হচ্ছে আমাদেরকে যদি একটু জানাতেন। ধন্যবাদ। টিকার বিষয়ে যে কয়েকটি টিকা বর্তমানে বাজারজাতের প্রক্রিয়াতে রয়েছে, তার মধ্যে প্রথম যে টিকা যুক্তরাজ্যে অনুমোদন দেওয়া হয়েছে, এখানকার MHRA বা রেগুলেটরি বডি যারা, তারা এটা অনুমোদন দিয়েছে। সেটার নাম হচ্ছে, সেটা আপনি যেটা বললেন, ফাইজার এবং বায়োনটেক এর মাধ্যমে যে টিকা বাজারজাত হয়েছে সেই টিকাটি অনুমোদন হয়েছে। যদিও এটি যুক্তরাষ্ট্রের একটি ওষুধ কোম্পানি এবং রিসার্চ প্রতিষ্ঠানটি জার্মানি, কিন্তু সেই টিকাটি তৈরি হচ্ছে যুক্তরাজ্যের জন্য এখানে ইউরোপের একটি দেশ বেলজিয়াম।
তো বেলজিয়ামে সেটা উৎপাদিত হচ্ছে এবং উৎপাদনের পর সেটা এখানে ট্রান্সপোর্ট করা হবে যুক্তরাজ্যে। আর যুক্তরাজ্যের সরকার এখানে ব্যবহার করার জন্য, এখানকার আপনার জেনে রাখা ভালো যে যুক্তরাজ্যে 66 মিলিয়ন মানুষ রয়েছে জনসংখ্যা, তাদের জন্য 40 মিলিয়ন ডোজের ব্যবস্থা করেছে। যেহেতু দুটো করে ডোজ লাগবে, দুটো করে ইনজেকশন লাগবে, সেহেতু 40 মিলিয়ন ভ্যাকসিনের মাধ্যমে 20 মিলিয়ন মানুষকে এই ভ্যাকসিন দেওয়া যাবে। এটা হচ্ছে এই প্রথম ভ্যাকসিন যেটা আসছে, এবং এটি একটি যুগান্তকারী একটি বিষয়। এই দেশের মিডিয়া এবং জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। এমনকি আপনি জেনে খুশি হবেন যে ফেরি কোম্পানি, যার মাধ্যমে এই লরিগুলো আসছে বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে, সেখানে ফেরি কোম্পানিগুলো এটা পরিবহন করার জন্য কোনো খরচ নিচ্ছে না। তো এতটাই ব্যাপক সাড়া পড়েছে যে এখানে এটা প্রথম এই ভ্যাকসিন আসছে। আপনি জেনে থাকবেন যে যুক্তরাজ্যে এই কোভিড বা করোনার রোগে বেশ অনেক সংখ্যক মানুষ মারা গিয়েছে। আজকে পর্যন্ত প্রায় 60,000 লোক এখানে মৃত্যুবরণ করেছে। সেজন্য এই দেশের সরকার এবং জনগণ এতে ব্যাপকভাবে সাড়া দিয়েছে, এবং জানা যাচ্ছে যে মিডিয়া মাধ্যমে এবং জনগণের মাধ্যমে যে এটি নেবার জন্য বেশ আগ্রহ রয়েছে। তো এখন এই ভ্যাকসিনের হয়তো অনেকগুলো দিক রয়েছে। একটি হচ্ছে ট্রান্সপোর্টেশন এবং এটাকে কিভাবে রক্ষণাবেক্ষণ করা হবে, সেটা নিয়ে আমরা একটু পরে হয়তো আলোচনা করতে পারি। জি, ডাক্তার আব্দুল্লাহ জাকারিয়া, একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে আপনি যেমনটি বলছিলেন যে যুক্তরাজ্যের 20 মিলিয়ন যে জনসংখ্যা, তাদের সবাইকে দেয়া হবে, আসলে কি কি ধাপে দেয়া হবে? সবাই তো একেবারেই এই সব ভ্যাকসিন একসঙ্গে পাবেন না, তাই নয় কি? একদম ঠিক, একদম ঠিক। তো কাদেরকে অগ্রাধিকার দেয়া হবে, প্রায়োরিটি লিস্টে কাদের নাম দেয়া হবে, সরকার এখানকার যে ভ্যাকসিনেশন কমিটি আছে তাদের মাধ্যমে একটা লিস্ট তৈরি করেছেন। সেখানে 9টি ভাগে ভাগ করা হয়েছে পুরো জনসংখ্যাকে। প্রথম ভাগে যারা রয়েছেন তারা হচ্ছেন যারা নার্সিং হোমে অথবা রেসিডেন্সিয়াল হোমে, বৃদ্ধ লোক আশ্রমে যারা থাকেন তাদেরকে দেয়া হবে প্রথমে, এবং তাদেরকে যারা রক্ষণাবেক্ষণ যাদের দেখাশোনা করেন তাদেরকে প্রথমে দেওয়া হবে, তারা 1 নম্বরে রয়েছে। দ্বিতীয় যে শ্রেণী রয়েছে সেখানে হচ্ছে বয়স অনুযায়ী ভাগ করা হয়েছে। যাদের বয়স 80-র উপরে তাদেরকে দেওয়া হবে, এবং তার সাথে স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন হাসপাতাল অথবা অন্যান্য, আপনি জানেন যে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা NHS এর মাধ্যমে, ন্যাশনাল হেলথ সার্ভিসের মাধ্যমে পরিচালনা করা হয়, NHS কর্মীদেরকে দেওয়া হবে। তারপরের ভাগে রয়েছে যাদের বয়স 75-এর উপরে, তারপরে 70-এর উপরে, এইভাবে নামতে থাকবে। এইভাবে শেষ অবধি যেটা রয়েছে যে 50-এর নিচে যারা, তাদেরকে সবার শেষে দেওয়া হবে। জি, ডাক্তার আব্দুল্লাহ জাকারিয়া, একটা বিষয় যে আমরা বুঝতে পেরেছি যে এই 9টি ক্যাটাগরিতে পর্যায়ক্রমে দেয়া হবে, আমাদেরকে যদি একটু বলতেন, সেটি হচ্ছে এটা কি প্রত্যেকের এই প্রায়োরিটি বেসিস এটা সেট করার পরে এটা কি তাদের বাসায় গিয়ে দেয়া হবে, নাকি তারা হসপিটালে আসবেন এবং হসপিটাল থেকে তাদেরকে এই টিকাটি দেয়া হবে? আসলে এই প্রক্রিয়াটি কিভাবে হবে? চমৎকার প্রশ্ন করেছেন, ধন্যবাদ। এটা হচ্ছে যেহেতু ফাইজারের ভ্যাকসিনটি একটা বিশেষ তাপমাত্রায় রাখতে হবে, সেহেতু সেটা এই যে আলট্রা কোল্ড চেইনের ভিতরে থাকবে। আলট্রা কোল্ড বলতে যে -70 বা -70 ডিগ্রি যেটা বললেন, সেটা শুধুমাত্র ব্রিটেনের এখন যুক্তরাজ্যের 50টি হাসপাতালে প্রথমে রাখা হবে। হাসপাতালে এরকম ধরনের টেম্পারেচারে রাখার ব্যবস্থা আছে। তখন হাসপাতাল থেকে যদি বের করা হয়, এখানে মজা করে মানুষ বলছে যে পিজার বক্সে দেয়া হবে, আসলে পিজার বক্স না, বক্সে করে এটা তখন বের করা হবে। তখন সেটার ভিতরে সে নর্মাল রেফ্রিজারেশন, যেটা সাধারণ টিকার জন্য যে 2 থেকে 8 ডিগ্রির ভিতরে রাখা হয়, সেটি অল্প কয়েকদিন পর্যন্ত রাখা যাবে, এবং তার মাধ্যমে যে জায়গায় দিতে হবে সে সমস্ত হাসপাতালের বাইরে কতগুলা মাস মানে গণ বলা যেতে পারে ভ্যাকসিনেশন সেন্টার তৈরি করা হয়েছে সারা দেশব্যাপী। সেই সমস্ত সেন্টারগুলোতে নিয়ে যাওয়া হবে, সেখানে ভ্যাকসিনেট করা হবে। আচ্ছা, কতদিনের মধ্যে এই টিকা সব মানুষ পেতে পারেন বলে প্রাথমিকভাবে একটি ধারণা করা হচ্ছে? আচ্ছা, এটি ডিপেন্ড করে, এটি নির্ভর করছে যে, কারণ শুধু ফাইজারের ভ্যাকসিন দিয়ে কিন্তু পুরোপুরি সব জনগণকে সবাইকে দেয়া যাবে না। এই জন্য যে উৎপাদনের কিছু লিমিটেশনস রয়েছে, সীমাবদ্ধতা আছে, কারণ এই কোম্পানি সবাইকে দিতে পারবে না। এই সরকার, যুক্তরাজ্য সরকার
মাত্র 40 মিলিয়ন ডোজ এনশিওর করেছে। তারপর আপনি জানেন যুক্তরাষ্ট্রের আরেকটা প্রতিষ্ঠান যেটা মডার্না, সেখান থেকে এই দেশের প্রথমে 5 মিলিয়ন, তারপর আরো 2 মিলিয়ন, 7 মিলিয়ন ডোজ আসবে। তারপরে যেটা অক্সফোর্ডের ভ্যাকসিন, যেটা আপনারা জানেন খুব বিশদভাবে প্রচার রয়েছে, জি এই অক্সফোর্ডের ভ্যাকসিনও কিন্তু এই দেশের সরকার 100 মিলিয়ন, মানে অনেক বেশি, এখানে যেহেতু উৎপাদিত হবে সেহেতু এখান থেকে তারা ব্যাপক পরিমাণে সেই ডোজ পাবেন। তো এই আচ্ছা তিনটা ভ্যাকসিনের মাধ্যমে ধারণা করা হচ্ছে যে জনগণের মাঝে পুরোপুরি একটি একটা 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 লেভেল পর্যন্ত দেওয়া সম্ভব হবে। হয়তো 100% অ্যাচিভ করার দরকার হবে না। আপনি জানেন যারা ভ্যাকসিন নিয়ে কাজ করেন তারা জানেন যে পুরোপুরি 100% মানুষকে দিতে হয় না। 80 বা 90% লোককে যদি দেওয়া যায় তাহলে মোটামুটি ভাবে জনগণকে রক্ষা করা যেতে পারে। জি, আমি আবারও আসবো ডাক্তার আব্দুল্লাহ জাকারিয়া আপনার কাছে। আপনি একটু আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আইসিডিডিআরবির মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগের সাবেক প্রধান ডাক্তার আনোয়ারুল ইকবাল। ডাক্তার আনোয়ারুল ইকবাল, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। ধন্যবাদ। একটা বিষয় ডাক্তার আনোয়ারুল ইকবাল, সেটি হচ্ছে যে আমরা এতক্ষণ কথা বলছিলাম আসলে ডাক্তার আব্দুল্লাহ জাকারিয়ার সঙ্গে, বিশেষ করে যুক্তরাজ্যে আপনি নিশ্চয়ই জানেন যে এটি একটি আসলে যুগান্তকারী একটি বিষয় যে আগামী সপ্তাহ থেকে যেই টিকা দেয়া হবে। একটু ডাক্তার আনোয়ারুল ইকবাল আপনার কাছে একটু জানতে চাই যে এই যে যেই যুক্তরাজ্যে যেই টিকাটি দেওয়ার কথা আমরা দেখছি এবং বলা হচ্ছে, ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক উদ্ভাবিত যে করোনার টিকা, এটি আমাদের দেশে কি আসলে দেয়া সম্ভব, বা আমাদের দেশের বাস্তবতায় কিভাবে দেখছেন এই বিষয়টিকে? জি, ধন্যবাদ এবং এটিএন নিউজের সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি। আসলে দেখেন, আপনি একটা প্রশ্ন করেছিলেন একটু আগে, আমি শুনছিলাম। সারা বিশ্বের মানুষকে আপনার ভ্যাকসিন দিতে গেলে সেরাম ইনস্টিটিউশনের হেড বলেছেন যে 2024 পর্যন্ত মিনিমাম লেগে যাবে। ঠিক আছে, তা আমাদের দেশের জন্য আপনি যে প্রশ্নটা করলেন, এই মুহূর্তে যদি আপনি আমাকে বলেন, অবশ্যই ফাইজারের ভ্যাকসিনটা দেওয়া সম্ভব না। কারণ -70 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখার মতো ক্যাপাসিটি আমাদের নেই। ইয়েস, কয়েকটা প্রাইভেট ইনস্টিটিউশনে কিন্তু একটা দুইটা জায়গায়, যেমন আইসিডিডিআরবি বা স্কয়ার হাসপাতালে আপনি কয়েকটা রাখতে পারেন, কয়েকশো, তাতে তো আপনার কিছু আসবে যাবে না। কারণ কি, মনে রাখতে হবে আমাদের দেশের জন্য সুইটেবল কিন্তু সেই অ্যাস্ট্রাজেনেকারটাই, আর কিছু চাইনিজ ভ্যাকসিন যেগুলো সম্বন্ধে কিন্তু এখনো ওইভাবে জানা যাচ্ছে না। আর আপনার মেজরিটি ভ্যাকসিন কিন্তু -20 ডিগ্রির মধ্যে রাখতে হবে আমাদের। হ্যাঁ, এখন আমরা যদি, আমাদের গভর্নমেন্ট যদি ওইভাবে চিন্তা ভাবনা করেন, তারা তো শুধু অ্যাস্ট্রাজেনেকার সাথে আপনার লবিংটা করেছে এবং এটা কিন্তু একটা ভালো জিনিস হয়েছে, সত্যি কথা। কারণ আপনি অন্য কোনো দেশ, ইভেন থাইল্যান্ডেও কিন্তু আপনার সামনের বছর মাঝামাঝি আগে কিন্তু তারা ভ্যাকসিন পাবে না। মালয়েশিয়া কিন্তু জাস্ট গত সপ্তাহে চুক্তি করেছে। সেই তুলনায় কিন্তু বাংলাদেশ এবং নেপাল, এরা কিন্তু অর্ডার যেটাকে বলে, ইন্ডিয়া তো আছেই, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, এই তিনটা দেশ কিন্তু অর্ডার করে রেখেছে। অন্য দেশ কিন্তু অর্ডার করতে পারেনি। কারণ কি, একটু আগে ভাই বলছিলেন যে আপনার যাদের সাথে এখন চুক্তি কি করতে যাবেন, তারা তো অন্যান্য দেশের সাথে অলরেডি কমিটেড, এবং সেই তারা কমিটমেন্টটা রাখতে গেলে সামনের বছর কেন, সামনের বছরের পুরাটা দিয়েও অন্য দেশকে তখন দিতে পারবে না। কারণ আপনার সব দেশেরই তো বা সব একটা চাহিদাও আছে, আবার এই কোম্পানিগুলো প্রোডাকশনেরও একটা ক্ষমতা আছে। জি আপনি ডাক্তার আনোয়ারুল ক্ষমতার ইকবাল, বাইরে তো আর দিতে জি পারবেন না। ডাক্তার আনোয়ারুল ইকবাল, তবে এক্ষেত্রে এখন সবাই যে জি বিষয়টা আমরা জানতে চাই, আহ, আমরা কবে টিকা পাবো, বাংলাদেশ কবে টিকা পাবে? জি, আচ্ছা, আমি বলছি যে বাংলাদেশ আসলে, এটা তো মিলিয়ন ডলার কোশ্চেন করেই ফেলেছেন। তবে এইটা ঠিক যে চুক্তিটা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকা যখনই ভারতকে দেবে আপনার টিকাটা, সাথে সাথেই কিন্তু বাংলাদেশ সেম টাইমে আপনার 50 লাখ টিকা পেয়ে যাবে। কারণ তাদের সাথে আমার বেক্সিমকো এবং বাংলাদেশ সরকারের যে চুক্তিটা হয়েছে, প্রথমে 3 কোটি ভ্যাকসিন কিন্তু তারা দেবে। ঠিক আছে, এই 3 কোটি ভ্যাকসিনই কিন্তু সেদিন গভর্নমেন্ট বলে দিয়েছে আপনার ফ্রি দিবে কিন্তু বাংলাদেশ, মানে গভর্নমেন্ট কিনে আপনার ফ্রি ডেলিভারি দিবে। কিন্তু সেইখানে কিন্তু আপনার ওনারা একটা খসড়া তৈরি করে দিয়েছেন, প্রথমে 3%, পরে 7%, এরকম করে করে কিন্তু দেবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এটা সারা বিশ্বের জন্য, বাংলাদেশের জন্য, আপনি যদি মিনিমাম মিনিমাম 60 to 70% লোককে ভ্যাকসিনাইজেশন না করেন,
তাহলে সেই হার্ড ইমিউনিটিটা কিন্তু হবে না। না ঠিক আছে, আমি আর হার্ড আপনি ইমিউনিটির, দিয়ে রাখলাম। জি না, ডাক্তার আনোয়ার ইকবাল, হার্ড ইমিউনিটির কথা আমরা অনেক আলোচনা করেছি, অনেক বলেছি, এখনো আলোচনা হচ্ছে, কিন্তু মানে জি বাস্তবতা যদি আমরা দেখি সেটি হচ্ছে যে যুক্তরাজ্যেও তারা আগামী সপ্তাহ থেকে তাদের দেশে দিবে, এবং আপনি নিশ্চয়ই জানেন যে এরপরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী সপ্তাহ থেকে রাশিয়াও তাদের টিকা যে স্পুটনিক 5 তারা আগামী সপ্তাহ থেকে 5। রাশিয়াও দিবে। জি, তাহলে এখন মানে আমরা যুক্তরাজ্যের যে ফাইজারের যে টিকা, ফাইজার এবং জার্মান কোম্পানির বায়োটেকএর যে টিকা, সেই টিকা কি আমরা আমাদের দেশে, অথবা রাশিয়ান যে টিকা সেটিকে আমাদের দেশে আমরা নিয়ে এসে প্রয়োগ তাড়াতাড়ি শুরু করতে পারি না? আমাদের তো, আমি বললাম আপনাকে প্রথমেই যে দেখেন এই যে অ্যাস্ট্রাজেনেকা কেন তো আগিয়ে, এর যে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কিন্তু আমাদের ইপিআই যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমরা ভ্যাকসিন যে টেম্পারেচার রাখতে পারি সেটা কিন্তু আমাদের দেশের জন্য সুটেবল। আপনি -70 ডিগ্রিতে কিভাবে রাখবেন? আমাদের দেশে তো সেই ক্যাপাসিটি নেই। তাহলে কি আমরা এটাই এবং বলতে, স্পুটনিকও -20। জি তাহলে কি ডাক্তার আনোয়ার ইকবাল আমরা এটাই বলতে পারি যে এই যে -70 ডিগ্রিতে যেই ভ্যাকসিনটি রাখার যে প্রতিবন্ধকতা, সেই ব্যবস্থাপনা আমাদের দেশে নেই বলেই এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় আমাদের দেশে? জি জি, এবং আপনি যদি সেই জিনিসটা করে ফেলতে পারেন জি এর মধ্যে, ইন দ্য মিন টাইম আমাদের হাতে তো সময় আছে, কারণ আপনি এই ভ্যাকসিন পেতে পেতে তো সময় লাগবে। আগে তো আপনি অ্যাস্ট্রাজেনেকা পাবেন। এখন এইটাই আমি বললাম, এখন যদি আপনি যান, এখন যদি আপনি একটা চুক্তি স্বাক্ষর করেন, আপনাকে তো সাথে সাথে দিবে না, একটা গ্যাপ থাকবে। সেই গ্যাপে আমাদের ক্যাপাসিটি বিল্ড করার মতো সক্ষমতা আছে। সেটা যদি কোনো কোম্পানি যেমন বেক্সিমকো, তারপরে আপনার ধরেন আরো যারা ইনসেপ্টা, তারপরে আপনার ভালো ভালো কোম্পানি যারা আছে, তারা যদি একটা স্টোরেজের মতো করতে পারে, জি তারা যদি মনে করে যে ওকে আমরা অ্যাটলিস্ট -20টা করতে পারবো, তাহলে তো আপনি ভ্যাকসিন আনতেই পারেন। আমি বলেছি যে টেম্পারেচারের যেহেতু ঝামেলাটা আছে, তবে একটা জিনিস কিন্তু মাথায় নেবেন অবশ্যই, এই যে ভ্যাকসিন এত দ্রুততার সাথে, মানে অনলি 7 মাসের মাথায় মধ্যে বের হয়েছে, জি আগে কখনো আরএনএ ভাইরাসের এগেইনস্টের ভ্যাকসিন মিনিমাম 7 বছর লেগেছে। তো সেই ক্ষেত্রে তো আমরা অনেক দূর আগানো, মানে বিশ্বব্যাপী আমরা এই কাজটা করে দেখাতে নিশ্চয়ই। পেরেছে সায়েন্টিস্টরা। এরকম আমরা সেই যে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে টেম্পারেচার যদি আমরা মেনটেন করতে পারি তাহলে অবশ্যই আমরা আনতে পারবো। আমাদের দেশে আপনি কি মনে করছেন ডাক্তার আব্দুল্লাহ জাকারিয়া, যদি আমরা আমাদের দেশে করোনার টিকা পেতে চাই তাহলে আসলে আমরা কবে নাগাদ, ঠিক এই মুহূর্তে আসলে আমাদেরকে কি কি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার পরামর্শ কি? ধন্যবাদ আপনাকে। জি, এই প্রশ্নটি আসলে আমরা গত 3-4 মাস আগে আমরা বিভিন্ন প্রোগ্রামে বলেছি, এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন ফোরামে আমরা আলোচনা করেছি, এবং আমরা বলেছি যে জিনিসটা প্র্যাকটিক্যালি আমাদেরকে চিন্তা করতে হবে, যে সমস্ত কোম্পানিগুলো এই ম্যানুফ্যাকচারিং এ যাচ্ছে, তাদেরকে যদি আমরা আগে থেকে লোক নেই বা ইনভেস্ট আমরা না করি, আমরা যদি তাদের, যেমন ধরেন আমেরিকার কথা ধরেন, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশ, তারা কিন্তু অর্থনৈতিকভাবে টাকা পয়সা দিয়ে এই সমস্ত কোম্পানিগুলোকে রিসার্চে সহযোগিতা করেছে জি এবং বলেছে যে তোমরা যদি সফল হও তাহলে আমাকে 100 মিলিয়ন ডোজ দিবা, অথবা 50 মিলিয়ন ডোজ আমাকে লাগবে। তো জিনিসগুলো যেটা হয়েছে যে আমরা যদি এখন টাকা নিয়ে বসেও থাকি, বলিও যদি এই সমস্ত কোম্পানিগুলোকে যে আপনারা আমাকে এত মিলিয়ন ডোজ দিবেন, কিন্তু ওই সব কোম্পানিগুলো আপনাকে দিতে পারবে না, কারণ আপনার আগে আরো 10টা 15টা 20টা দেশ টাকা দিয়ে বসে আছে। শুধু তাই না, তারা যখন কিছুই বানায়নি, যখন পেপার ওয়ার্ক নিয়ে, বিজনেস কেস নিয়ে গেছে যে আমরা এটা বানাতে চাই, এই প্রোগ্রাম করতে চাই, তখন তাদের এই বিজনেস কেসে বিশ্বাস করে অর্থনৈতিক ভাবে লগ্নি করেছে এমন বহু দেশ। তো তাদেরকে কিন্তু প্রথমে তাদের সেই যে চাহিদা, সেটা প্রথমে মিট করতে হবে, মেটাতে হবে, মেটানোর পর অন্যান্য দেশে যাবে। এই জন্য কিন্তু এই প্রবলেম হবে, এটা আজ করতে পেরে ডাব্লিউএইচওর তত্ত্বাবধানে কোভ্যাক্স নামে যে সংগঠন তৈরি হয়েছে, আপনারা জানেন জি মেলিন্ডা গেটস এবং অন্যান্য অনেকেই জড়িত, অনেকে যারা এই ধরনের কাজ করেন ভ্যাকসিনের সাথে, বা যারা অনুন্নত বিশ্বে বা উন্নয়নশীল বিশ্বের এই ভ্যাকসিনের কাজের সাথে জড়িত, তারা কিন্তু সেটা আগে থেকে বুঝতে পেরেছেন, কারণ এটা একটা বাণিজ্যিক একটা বিষয়, টাকা পয়সা জড়িত, রিসার্চ জড়িত এবং উৎপাদন সক্ষমতা জড়িত, অনেক কিছু ব্যাপার আছে। তো সেই জন্য কিন্তু তারা বুঝতে পেরেছেন যে এটা আসলে উন্নয়নশীল বিশ্বে এই ভ্যাকসিনটাকে আমরা তাড়াতাড়ি যদি পাঠাতে চাই, তাহলে উন্নত বিশ্ব যাদের টাকার জোর অনেক বেশি, তাদের কাছ থেকে কিছু কমিটমেন্ট আদায় করতে হবে। এবং এর মাধ্যমে আপনারা জানেন প্রায়
172টা দেশ এতে সিগনেটারি হয়েছে, মানে সই করেছে যে তারা সহযোগিতা করবেন, এবং তাদের সাপ্লাই চেইন থেকে তারা কিছু দেবেন, অথবা টাকা পয়সা দিয়ে হেল্প করবেন, অথবা তারা কমিটমেন্ট দিয়ে হেল্প করবেন। যদি যেমন আপনি ধরেন ব্রিটেনের অবস্থা কি হয়েছে, তারা প্রায় 300-350 মিলিয়নের মতো ডোজ বিভিন্ন কোম্পানি থেকে অলরেডি কমিটমেন্ট আদায় করেছে, কিন্তু এখানে মানুষ তো মাত্র 66 মিলিয়ন, তো তাদেরকে তো 2বার করে ভ্যাকসিন দিবেন না আপনি, তারপরে তো অনেক উদ্বৃত্ত থাকবে, ওগুলো আপনি কি করবেন, তাই না? তো জি, সেগুলো নিয়ে সেইগুলোতে একটা ডিপ্লোমেসি থাকবে। কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যে অর্জন আমি বলবো, বা বাংলাদেশ সরকারের সফলতাও বলতে পারি, সেটা হচ্ছে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে এই যে একটা প্যাক্ট করেছে। জি, যদিও এটা এখনো আমরা জানি যে অক্সফোর্ডের ভ্যাকসিনের জন্য যে আউটকাম যেগুলো আসছে, মানে সফলতা যেটা আসছে, সেগুলোতে কিছুটা তারতম্য আছে। একটা ভ্যাকসিন একটা ট্রায়ালে আসছে যে 90% কার্যকরী, আরেকটাতে আসছে 62% কার্যকরী। কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট সবার জানা, যে অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়ালে কোনো রোগী মারা যায়নি যাদের কোভিড আক্রান্ত হয়েছে, এবং তারা হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়নি। অর্থাৎ কোভিড আক্রান্ত যে সমস্ত ট্রায়ালের যে সমস্ত রোগীরা কোভিড আক্রান্ত হয়েছে, তাদের কোনো খারাপ আউটকাম হয়নি, অর্থাৎ মারা যায়নি বা হাসপাতালে ভর্তি হয়নি। আপনি কোভিডের সিমটম দেখা দিয়েছে কিন্তু তারা মারা যায়নি, সেটা ভালো একটা খবর। আর এইটা আরেকটা এই জন্য ভালো যে সেরাম ইনস্টিটিউট, আপনারা জানেন ইন্ডিয়া কিন্তু সারা বিশ্বের মধ্যে একটা বিরাট বড় এই ভ্যাকসিন প্রস্তুতকারী দেশ, এবং এদের বিলিয়ন ডোজ তৈরি করার সক্ষমতা আছে। এই যে সিরাম ইনস্টিটিউট যেটা পুনেতে, জি। তার মাধ্যমে বাংলাদেশ লাভবান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস, এবং আচ্ছা, এটা একটা খুব ভালো কাজ হয়েছে। না, তো ডাক্তার আমি এখানে আব্দুল্লাহ জাকারিয়া, এই যে এই অর্থের যে বিষয়গুলো বললেন, এবং মেলিন্ডা ফাউন্ডেশন এবং বিল গেটস ফাউন্ডেশন তারা তো এগিয়ে এসেছেন, কিন্তু এটা ফলপ্রসূ কতটুকু হয়েছে বা হচ্ছে বা হবে? এটা দ্বিতীয় আমার ধারণা মতে যেটা হচ্ছে কি, দেখেন একটা প্রত্যেকটা দেশের, আমাদের মতো দেশগুলোতে 2টা বা 3টা স্ট্রিমে আসবে বলে আমার ধারণা। একটা স্ট্রিম হচ্ছে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে কিছু ভ্যাকসিন পাওয়া, সেটা একটা পোর্শন পাবে। আর এটা হচ্ছে টাকা পয়সার মাধ্যমে কিনে আনা, অর্থাৎ আপনি টাকা দিবেন, আপনি ভ্যাকসিন পাবেন, এটা হচ্ছে আরেকটা স্ট্রিম। আর তৃতীয় যেটা হবে, একদম শেষের দিকে যেটা হবে, বছর খানেক চলার পরে দেখা যাবে যে প্রাইভেট অর্গানাইজেশন যেমন ভ্যাকসিনকো বাংলাদেশে তদারকি করছে কিছুটা কাজ, এমন দেখা যাবে আরো কতগুলো ওষুধ প্রস্তুতকারী কোম্পানি তারা মিডলম্যান হিসেবে নিয়ে আসতে পারবে, এবং নিয়ে এসে বাজারজাত করতে পারবে। সেটা অনেক পরে হবে। প্রাথমিকভাবে কিন্তু যেগুলো ফ্রিতে পাওয়া যাবে এবং যেগুলো সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে পাওয়া যাবে, সেগুলোই প্রথমে ব্যবহার করা হবে। বাংলাদেশের জন্য যেটা চ্যালেঞ্জ হবে, সেটা হচ্ছে লজিস্টিক্স তৈরি করা। অর্থাৎ আমরা জানি যে ইপিআই, আমরা যখন মেডিকেলের ছাত্র ছিলাম জি, তখন ইপিআই প্রজেক্ট কিন্তু বাংলাদেশে খুবই একটা স্বনামধন্য, এবং এটা সাফল্যজনক। খুব সুনাম সাফল্য অর্জন করেছে। এবং বাংলাদেশে কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে, কারণ আমাদের দেশে কিছু কিছু ভ্যাকসিনেশন মাস লেভেলে, যেমন টিবি ভ্যাকসিনেশন হয়, এবং ইপিআর মাধ্যমে চাইল্ডহুড ইমিউনাইজেশন যেটা এটা হয়। তো এই যে মেশিনারি যেটা, এই মেশিনারিটাকে সক্ষম করাটা বাংলাদেশের জন্য এখন দরকার হবে করা, যে কিভাবে এটা মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায়, কিভাবে কোল্ড চেইন মেনটেন করা যায়। বাংলাদেশে এসে যদি কেউ এখন ভ্যাকসিন ফেলেও দেয়, সেটাকে দোরগোড়ায় পৌঁছানোর জন্য এই কাজ করা দরকার, সেটার জন্য একটা প্রস্তুতি দরকার আর কি। আমি বলবো বাংলাদেশে এই প্রস্তুতিটা হওয়াটা খুবই জরুরি মনে করি। আচ্ছা, এই প্রস্তুতি নিয়ে একটু ডাক্তার আনোয়ারুল ইকবাল আপনার কাছে একটু ফিরতে চাই। এই যে যে প্রস্তুতির কথা ডাক্তার আব্দুল্লাহ জাকারিয়া বলছিলেন, আমরা কি সেই জি, প্রস্তুতি নিয়েছি, বা আমরা কতটুকু প্রস্তুত? যেমনটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম ডাক্তার আব্দুল্লাহ জাকারিয়ার সঙ্গে, যুক্তরাজ্য এই ভ্যাকসিন কিভাবে দিবে, কাদের মাধ্যমে দিবে, কিভাবে সরবরাহ করবে, প্রত্যেকটি ক্ষেত্রে চমৎকারভাবে প্রস্তুতি নিয়েছে। আমরা প্রস্তুতির কথা কিছুটা দেখেছি পত্রপত্রিকা গণমাধ্যমে। আপনি কতটুকু মনে করছেন যে যতটুকু আমরা প্রস্তুতি নিয়েছি ততটুকু কি যথেষ্ট? আসলে আমি বলি প্রস্তুতিটা কি হয়েছে সেটাই তো জনগণ জানে না। বাট আমরাও তো ধরেন সরকারি লোক না, আমি সরকারের ভিতরে কি করছে তারা সেটাও কিন্তু আমাদের কাছে স্পষ্ট না। বাট যেটা আমি বুঝি, কারণ আমি তো প্রিপেয়ারনেস প্রোগ্রামেই ছিলাম, ঠিক আছে? আপনার প্রিপেয়ারনেস বলতে কি বোঝায়? আপনার জিনিস আসার আগেই কিভাবে কিভাবে আপনি এটা সেফটি ভাবে রাখবেন, কিভাবে ডিস্ট্রিবিউশন করবেন। যেমন আপনি বলি, শুধু তো ঢাকা শহর চিন্তা করলে হবে না,
এই ভ্যাকসিনটা থেকে তো আপনার সারা দেশে ছড়াতে হবে, তাই তো? জি মানে বরিশালে দিবেন, রাজশাহীতে দিবেন, রংপুরে দিবেন, সেই রকম ট্রান্সপোর্টও তো আপনার রাখতে হবে। কারণ আপনি যে মানে সেই ট্রান্সপোর্টে নিয়ে গেলে তো হবে না, তাই তো? তো সেই ট্রান্সপোর্ট গুলো তো আপনার রেডি রাখতে হবে। তো এই জিনিসগুলো আমাদের সরকারের আমলাতান্ত্রিক জটিলতায় যাতে না পড়ে, যে কোভিড কমিটি আছে তাকে নিয়ে আমি যেটুকু বুঝি, আমি বাংলা ভাষায় বাঙালিদের জন্য যে কথাটা বুঝি, এখানে প্রধানমন্ত্রীর দপ্তর, আপনার স্বাস্থ্য বিভাগ এবং আর্মি, এই তিনটা জিনিস সমন্বয় করে, কারণ আছে আপনি দেখেছেন যখন পিপিই বের হয়েছে, ব্যাংকাররা পিপিই পরে বসেছিল, ফ্রন্টলাইনার ডাক্তার বলেন বা নার্স বলেন, তারা পিপিই পায়নি, পাইনি নকল পিপিই ছিল, এরকম অনেক ঝামেলা গেছে। তো আমাদের যে প্রিপেয়ারনেস প্রোগ্রাম যেটা, সেই প্রোগ্রামগুলোর সম্বন্ধে যারা কাজ করছে তাদের সম্মুখ কতখানি ধারণা আছে সেটাও তো আমরা জানি না, ঠিক আছে না? কারণ কি এখন দেখা যাচ্ছে যে কেউ আপনার ডাক্তারও হয়ে যাচ্ছে, আমলাতান্ত্রিক জটিলতা উনি সমাধান করছেন, সবকিছু কিন্তু একটা মানুষই করছে, যেটা উইচ ইজ ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল আর কি। তো সুতরাং যারা যারা এইসব ব্যাপারে আপনার এক্সপেরিয়েন্স আছে, এরকম লোকজনকে কিন্তু ইনভলভ করতে হবে। এই যে একটু আগে ভাই বললেন, আমাদের কিন্তু অনেক বেশি সক্ষমতা আছে এপিডেমিক কন্ট্রোলে, এটা কিন্তু মানতেই হবে, যেটা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বে কিন্তু নাই। যেমন ধরেন আমাদের এখানে কিন্তু সেই রকম টর্নেডো, টাইফুন, বন্যা হয়, প্লাস আমাদের এখানে কলেরা এপিডেমিক হয়, এগুলো কিন্তু ফেস করে করে আমাদের কিন্তু অনেক ডাক্তার, তারপরে আপনার ফিল্ড ওয়ার্কার্স আছে, যেখানে আপনার এই এক্সপিরিয়েন্স তাদের আছে, তাদেরকে শুধু একটু ট্রেনিং দেওয়া। জি এবং ডাক্তার এই যে আনোয়ার ইকবাল, ভ্যাকসিন আসলে, জি একটা বিষয় একটু জানতে চাই, আসলে আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত, সেটি হচ্ছে যে এই যে অ্যাস্ট্রাজেনেকার যেই টিকা, এবং ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ জাকারিয়াও বলছিলেন যে এই অক্সফোর্ডের এই টিকার ব্যাপারে নেগেটিভ কোনো কিছু আসেনি, কেউ কোনো নেগেটিভ খবর আসলে পাওয়া যায়নি। আপনি আসলে কতটুকু আশাবাদী সার্বিকভাবে যে এই টিকা বা সেরাম ইনস্টিটিউটের সঙ্গে আমাদের যেই চুক্তি হয়েছে কবে নাগাদ আসলে আমাদের হাতে এসে পৌঁছাতে পারে? আচ্ছা আমি একটা গ্রস পয়েন্ট দিয়ে শুরু করি। সব সময় দেখবেন যে ফার্স্ট জেনারেশনের টিকা কিন্তু তত ভালো কাজ করে না, যত মানে সেকেন্ড জেনারেশনের টিকা কিন্তু আরো ইমপ্রুভড হয়ে আসবে। স্বাভাবিক। যেমন ভাই বলছিলেন, ওনার কথা কারেক্ট, যখন আসলে হয়েছে কি ম্যানুফ্যাকচারাল সমস্যা হয়েছিল অ্যাস্ট্রাজেনেকার, ওরা প্রথমে যে টিকাটা দিয়েছিল সেটা হাফ ডোজ দিয়েছিল, সেখানে কিন্তু দেখা গেছে আপনার 90% এফিকেসি, এবং জি পরে যখন তারা ফুল ডোজ দিয়েছে সেখানে গেছে 62%। ওকে, এর জন্য তারা এভারেজে বলেছে এটা 70%। বাট আমি শিওর অ্যাস্ট্রাজেনেকা কিন্তু একটা খুব পুরানা কোম্পানি এবং অনেক দিন ধরে ভ্যাকসিনের উপর কাজ করে। অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার এন্ড বায়োএনটেক, এই যে মডার্নার কথা আপনি বারবার বলছেন, ওরা কিন্তু এই প্রথম মানুষের জন্য ভ্যাকসিন তৈরি করলো। এবং তাদের কিন্তু এই যে আপনারা বলছেন কিছুক্ষণ আগে আমাকে প্রশ্ন করেছিলেন, এদের ভ্যাকসিন কি আনা যাবে না? যাবে। তাদের ওই সক্ষমতাই নাই আপনাকে সারা বিশ্বে দেওয়ার মতো সক্ষমতা এখনো কোনো কোম্পানির হয়ে ওঠেনি। তো সুতরাং আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য আপনার মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না ভ্যাকসিন আসে, আমাদের মাস্কটাই কিন্তু আমাদের ভ্যাকসিন। ভ্যাকসিন। এই মাস্কটা কিন্তু পড়তে হবে, যে কারণে গভর্নমেন্ট দেখেন মাঝখানে ঢিলা দিয়েছিল, এখন কিন্তু টাইট দেওয়াতে কিন্তু অনেক মানুষ কিন্তু এখন মাস্কটা সচেতন পড়ছে। হয়েছেন। আমাদের কিন্তু ভ্যাকসিন একসাথে আসবে না, 60% লোককে দেওয়ার মতো একবারে কিন্তু আসবে না ভাই। তো সুতরাং আমাদের যারা যারা পেলো, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনার 60-70% মানুষ না পায়, তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না। আপনার ওই ভ্যাকসিন দিলেও, আমি আজকের একটা লেটেস্ট দিয়ে দিচ্ছি। আজকে আপনার নির্বাহী পরিচালক ডাব্লিউএইচওর বলেছে, আপনার এই যে এখন 6 মাসেও ভ্যাকসিন দিলে কোনো কাজ হবে না, কারণ আপনার প্রত্যেকটা দেশে 60-70% কাভার করতে গেলে 6 মাস পার হয়ে যাবে। তো সুতরাং 6 মাস পর্যন্ত অন্তত এটা সারা বিশ্বের জন্য, বাংলাদেশের জন্য সেপারেট না, সারা বিশ্বের জন্য ওই ভ্যাকসিন দিলেও আপনার মাস্ক এবং ডিস্টেন্স মেইনটেইন এবং ওইটা কিন্তু ধরে রাখতেই হবে, আমাদের অধৈর্য হলে চলবে না। চলবে না। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আনোয়ার ইকবাল। ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ জাকারিয়া, একেবারে শেষ প্রশ্ন, আপনি বলছিলেন যে এই যে এক সময় আসবে যে অনেক প্রাইভেট কোম্পানি থেকেও আসলে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। একটি খবর আসলে আমরা দেখলাম যে যেটি হচ্ছে যুক্তরাজ্য থেকেই কিন্তু একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে অনলাইনে কেউ কেউ নকল করোনার টিকা বিক্রি করতে পারেন, এবং এই বিষয়েও কিন্তু অন্যান্য দেশগুলোকেও এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক করা হয়েছে, সজাগ থাকতে বলেছে।
জি, আসলে অনলাইন যুক্তরাজ্যের জন্য সুবিধা হচ্ছে এখানে স্বাস্থ্য ব্যবস্থা অলমোস্ট 99% হলো সরকারের তত্ত্বাবধানে। সুতরাং জনগণ যে টিকা নেবে সেটা সরকারের কাছ থেকে নেবে, টাকা পয়সার কোনো লেনদেনের কোনো বিষয় নাই। সুতরাং এখানে কারো কোনো ভাওতাবাজি করার সম্ভাবনা কম। তবে অনলাইনে যদি কেউ মনে করেন যে অনলাইনে কিনে নেব বা ইত্যাদি করবো, সেটাতে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি। থাকে। সুতরাং আমি বলবো যে সেদিকে না যাওয়াই ভালো। আমার ডাক্তার ভাই যেটা বলছিলেন, আমি একটু জিনিস এখানে অ্যাড করে দেই। মাস্কের যে ব্যাপারটা রয়েছে, আপনার যদি আর্মে যদি আপনাকে ভ্যাকসিন দেওয়া হয়, আপনি হয়তো করোনা থেকে বেঁচে যাবেন, কিন্তু আপনি নাকের ভিতরে করোনা ভাইরাস নিয়ে ঘুরতে পারেন এবং অন্যকে দিতেও পারেন। সুতরাং আপনার মাস্ক পরার ব্যাপারটা এখান থেকে বাদ দেওয়া যাবে না, আপনি ভ্যাকসিন নিলেও না। আপনি কি বুঝতে, আমি জানি না জি এটা জি বোঝানো জি। যাচ্ছে কিনা। হ্যাঁ, আমি বুঝছি। আপনি নেনও, আপনি হয়তো বেঁচে যাবেন এই রোগ থেকে, কিন্তু আপনি ভাইরাস ছড়াতে পারেন। এখানকার বিজ্ঞানীরা বলছেন যে এখন পর্যন্ত এটা আমরা শিওর না যে ভ্যাকসিন দিলে পরে ওই ব্যক্তি ভাইরাস ছড়াতে পারে কি পারে পারে না। কিনা। কারণ নাকের ভিতরে ভাইরাস থাকে, হাঁচি দিলে ভাইরাস অন্যের কাছে যাবে, আপনার হয়তো রোগ হবে না, কারেক্ট। অন্য লোকের রোগ হবে। সুতরাং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন ভাই, যে মাস্কটা দয়া করে সবাইকে পড়তে হবে, পড়লে আপনারা অনেকখানি রক্ষা করা সম্ভব আর কি। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ জাকারিয়া এবং ডাক্তার আনোয়ারুল ইকবাল, খুব চমৎকার বিশ্লেষণের জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ আপনাদের তথ্যের জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আহ, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগের ক্লিনিক্যাল লিড চিকিৎসক ডাক্তার আব্দুল্লাহ জাকারিয়ার সঙ্গে এবং আইসিডিডিআরবির মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগের সাবেক প্রধান ডাক্তার আনোয়ারুল ইকবালের সঙ্গে। এই জন্য আমাদের আজকের নিউজ গ্যালারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক পরবেন এবং এটি নিউজের সাথেই থাকবেন।